নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই ভিডিওতে আমরা কথা বলবো রাউন্ড অফ 32 এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচ হচ্ছে ব্রাজিল বনাম জাপান। এই ম্যাচ নিয়ে কথা বলার আগে অবশ্যই বলে রাখতে হবে, এই দুই দল প্রথমবারের মতো নকআউটে, বিশ্বকাপের নকআউট পর্বে একে অপরের সামনে সাক্ষাৎ করছে প্রথমবারের জন্য। অবশ্যই জাপানের যে ফুটবল, তাদের কিন্তু নকআউটে খুব একটা ভালো পারফরমেন্সের ইতিহাস নেই। সেরকমই ব্রাজিল, তাদের কিন্তু মিশন হেক্সা, সেই হেক্সা মিশনের জন্য কিন্তু তারা এই মৌসুমে বা এইবারের বিশ্বকাপে যে ফুটবলটা খেলেছে, সেখান থেকে কিন্তু বলা যেতেই পারে যে অন্যতম কঠিন পরীক্ষা দিয়েই কিন্তু তাদের নকআউট পর্ব শুরু হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা এইগুলোই কথা বলবো এবং বলা যেতে পারে একটা ম্যাচ প্রিভিউ মতো করব, যেখানে দুই দলের শক্তি এবং দুই দলের দুর্বলতা, সেই সব জিনিসগুলোকে পয়েন্ট আউট করার চেষ্টা করব। প্রথমেই যদি ব্রাজিল দলের কথা বলি, ব্রাজিল দলের দুর্বলতার জায়গা নিয়ে যদি বলি, সেটা কিন্তু হতে পারে বড় বড় যে ফুটবল তারকা তাদের চোট। রাফিনিয়া চোটের কারণে তিনি কিন্তু খেলতে পারবেন না। নেইমারও এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পুরোপুরি 90 মিনিট খেলার মতো ম্যাচ ফিট নয়। সেখানে রায়ানকে অন্তর্ভুক্ত করা হতে পারে, রায়ান হয়তো শুরু করতে পারে এই ফার্স্ট হাফে ফুটবলটা। কিন্তু রায়ান যদি এই জায়গায় খেলে, আমরা যদি কয়েকটা দিক দেখি, সেখান থেকে দেখলে কিন্তু বোঝা যাবে যে কার্লো অ্যানচেলত্তি বারংবার নিজের যে ফরমেশন চেঞ্জ করে এমনটা কিন্তু নয়। তার যে মোটামুটি যে স্ট্রাকচার, সেখানে 4-4-2 হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে রায়ান কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বা রায়ানের খেলাটা জাপানের বিরুদ্ধে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটা কিন্তু একটা দেখার বিষয় থাকবে। তবে অবশ্যই শক্তির দিক থেকে বলতে গেলে জাপানকে যেই দুজন ফুটবলারকে ফেস করতে হবে, সেটা অবশ্যই ম্যাথিউস কুনহা এবং ভিনিসিয়াস জুনিয়র। এই দুজন তারকা, তারা কিন্তু গ্রুপ পর্বে নিজেদের ফর্ম দেখিয়ে দিয়েছে কিন্তু। এবং বলা যেতেই পারে যে এই মুহূর্তে দাঁড়িয়ে দুজন ফুটবলারই কিন্তু যে গোল্ডেন বুটের রেস, সেই রেসে কিন্তু রয়েছে। ম্যাথিউস কুনহাকে নিয়ে আলাদা করে বলতে হবে না। তিনি যেভাবে তাকে অ্যাজ আ স্ট্রাইকার অথবা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে যেভাবে তার রোলটা দেওয়া রয়েছে, সেই রোলে কিন্তু তিনি যথেষ্ট অ্যাডাপ্ট করে নিয়েছে। এবং ভিনিসিয়াস জুনিয়রের কথাও যদি আলাদা করে বলতে হয়, তার যে এই ঘন ঘন একটা সুইচিং আছে, কখনো লেফট উইং থেকে খেলেন, কখনো অ্যাজ আ ফরওয়ার্ড হিসেবে খেলেন, তো সেই সুইচিংটার জন্য কিন্তু সমস্যা পড়তে পারে জাপান। এবং বিশেষ করে সমস্যাটা আরো কোথায় হবে জাপানের, কারণ এই দুই ফুটবলারের মধ্যে কমিউনিকেশনটা, সেই কমিউনিকেশনটা কিন্তু দুর্দান্ত। পুরো বিশ্বকাপ জুড়ে কিন্তু বলা যেতে পারে নিজেদের গ্রুপ পর্বের ম্যাচে ম্যাথিউস কুনহা এবং ভিনিসিয়াস জুনিয়রের যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশনের জন্যই কিন্তু যে কোনো দল বিপদে পড়তে পারে। এবং অবশ্যই যদি আরো একটি খারাপ দিক নিয়ে আমরা কথা বলি, সেখানে কিন্তু বলতেই হবে যে ব্রাজিলের ডিফেন্স, সেই ডিফেন্স কিন্তু এখনো পর্যন্ত আপ টু দা মার্ক নয়। অবশ্যই মার্কিউনোসকে নিয়ে অনেক কথা আছে, কারণ তিনি যথেষ্ট একজন এক্সপিরিয়েন্স একদম ডিফেন্ডার, কিন্তু তারপরেও তার যে পারফরমেন্স, সেই পারফরমেন্স কিন্তু আপ টু দা মার্ক নয়। তিনি কিন্তু সদ্য চ্যাম্পিয়ন্স লিগ জিতে এসছে, তার এক্সপিরিয়েন্স বা তার অভিজ্ঞতা নিয়ে আলাদা করে প্রশ্ন করার জায়গা নেই। কিন্তু তারপরেও যেই জায়গাটা আসছে যে তিনি মাঝে মাঝে ওপর দিকে যখন ওভারল্যাপিং রানটা করেন, সেখান থেকে নিচে আসতে তার সমস্যা হয়। এইটা কোথাও গিয়ে হলেও একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে এবং এইটাকেই হয়তো টার্গেট করে জাপান এগাতেও পারে। এবার দেখার বিষয় থাকবে যে সেট পিস পেলে ব্রাজিল সেই সেট পিসটাকে কতটা কাজে লাগাতে পারে। কেন এই কথাটা বলছি, কারণ জাপানের যদি আমরা দেখি, জাপানের সব থেকে দুর্বলতম জায়গাটা হচ্ছে, যেহেতু এশিয়ান একটা দল, সেখানে কিন্তু বিপক্ষ দলের যেই জায়গাটাতে সব থেকে বেশি একটা ডিসঅ্যাডভান্টেজ এই এশিয়ার দলগুলো পায়, সেটা হচ্ছে হাইট এবং একটা ফিজিক্যালিটি। এবং সেই দিক থেকে কিন্তু ব্রাজিলের দল ফিজিক্যালিটির দিক থেকে যদি নাও এগিয়ে থাকে, হাইটের দিক থেকে কিন্তু এগিয়ে থাকতে পারে। এবং সেই হাইটের দিক থেকে এগিয়ে থাকার ফলে এরিয়াল বল বা সেট পিস, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ব্রাজিলের জন্য, যেমন সেরকমই জাপানের জন্য কিভাবে, সেই কথাটা আমরা পরে বলছি যখন জাপান নিয়ে পর্যালোচনা করব। তবে এই যে হাইটের সমস্যা,
বা এই ফিজিক্যালিটির একটু অভাব রয়েছে, সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে হলেও ভোগাতে পারে জাপানকে। এবার আমরা যদি দেখি জাপান যে ধরনের ফুটবলটা খেলে, সেখানে কিন্তু একদম বলা যেতে পারে তাদের যে গেম স্টাইল সেটা কিন্তু একটা ম্যাচ মানে ম্যাচ নির্ভর, মানে বিপক্ষের ওপর নির্ভর থাকে। কোন দল কিরকম খেলছে সেটা অ্যানালিসিস করার পর তাদের গেম স্টাইলটা হয়। এবং অবশ্যই সে কারণে আমরা দেখতে পাই তাদের একটা বড় সড়ো ফরমেশনের চেঞ্জ হয়, কখনো 4-4-2 খেলে, কখনো একদম অল আউট চলে যায়। এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু জাপানের যথেষ্ট একটা ভালো দিক বলা যেতেই পারে। এবং যখন কাউন্টারে ওঠে, সেই কাউন্টারে যখন উঠছে তখন যে ট্রানজিশন গুলো হচ্ছে, যেগুলো ইউরোপিয়ান টিম এখনো পর্যন্ত যেরকম ভাবে ফ্রান্স বা স্পেন খেলেছে সেই রকম ধরনের ট্রানজিশন কিন্তু করতে পারে জাপান। এবং শুধু সেটা নয়, ডিফেন্স চেরা পাস, এবং সেই জায়গাটাতেই কিন্তু সব থেকে শক্তিশালী জাপান। এবং এই ডিফেন্স চেরা পাস দিচ্ছে কিন্তু জাপানের মিডফিল্ডাররা। তো এই কারণে মিডফিল্ড কিন্তু যথেষ্ট স্ট্রং, এবং এইখানে কিন্তু ক্যাসেমিরোর সাথে একটা ফাইট চলবে জাপানের মিডফিল্ডের সাথে, কিন্তু তা দেখতে পাবো আমরা এই ম্যাচেও। কারণ এই জায়গাটাতে কিন্তু জাপানকে না আটকাতে পারলে জাপান কিন্তু মানে একদম অপ্রতিহত হতে যেতে হবে। এই জায়গাটা কিন্তু যথেষ্ট স্ট্রং জাপানের, এবং এই জায়গায় না আটকাতে পারলে কিন্তু ব্রাজিলকে এর ফল কিন্তু ভুগতে হতে পারে। এবং এছাড়াও জাপানের যে দুটো উইং, সেই দুটো উইং নিয়ে আলাদা করে কথা বলার কোনো জায়গা নেই। কারণ এই দুটো উইং তারা কিন্তু পুরো বিশ্বকাপ জুড়ে তাদের পারফরমেন্সটা দেখিয়ে গেছে, কিভাবে উইং অ্যাটাক করতে হয়, কিভাবে বল ডেলিভার করতে হয়, সেটাও কিন্তু তারা দেখিয়ে দিয়েছে। এবং অবশ্যই তার সাথে সেট পিসেও কিন্তু জাপান দুর্দান্ত। এবং বলা যেতে পারে বেশ লাস্টের যে ম্যাচ, অর্থাৎ সুইডেন ম্যাচ বা নেদারল্যান্ড ম্যাচ, সেখানে কিন্তু সেট পিসকে কাজে লাগিয়ে গোল তুলতে পেরেছে জাপান। তো সেটাও কোথাও গিয়ে কিন্তু মাথায় রাখবে জাপানের দল। এবং অবশ্যই যেহেতু একটা ডিফেন্সে বড় সড়ো ল্যাগ আছে ব্রাজিল দলের, আমরা যদি বিশেষ করে মরক্কো ম্যাচটাকে দেখি, কারণ মরক্কো এমন একটা প্রতিপক্ষ ছিল যেই প্রতিপক্ষটা কিন্তু ব্রাজিলকে টেক্কা দেওয়ার মতো একটা দল ছিল। এবং ব্রাজিলকে টেক্কা দেওয়ার মতো এই একটা শক্তিশালী দল যখন খেলেছে, তখন কিন্তু ব্রাজিলের দুর্বলতাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবং জাপানের কোচ যেভাবে ট্যাকটিক্যাল বা যেভাবে ট্যাকটিক্স সাজিয়ে তিনি ম্যাচে নামেন, আমরা কিন্তু বলা যেতেই পারে এই ম্যাচে আমরা মরক্কোর মতো যদি পারফরমেন্স দেখতে পারি, দেখলেও দেখতে পারি। কারণ হচ্ছে যেখানে দাঁড়িয়ে আমরা এই ম্যাচটা কভার করব, সেখানে কিন্তু আমরা যখন দুটো 11 দেখছি, সেখানে কিন্তু বলা যেতেই পারে যে মরক্কো ম্যাচের ভুলগুলো বা মরক্কো ম্যাচে যেভাবে মিডফিল্ড হাতছাড়া হয়ে গেছিল ব্রাজিলের, সেইখান থেকে কিন্তু ভুগতে হয়েছিল। অবশ্যই ম্যাচ ড্র হয়েছিল, কারণ ব্রাজিল কিন্তু গোল হজম করলে সেই গোলটা আবার রিটার্ন করার, অর্থাৎ ইকুয়ালাইজার খোঁজার ক্ষমতাটা কিন্তু রয়েছে ব্রাজিলের। এই একই ক্ষমতা কিন্তু জাপানেরও রয়েছে। জাপান কিন্তু প্রত্যেকটা ম্যাচে গোল কনসিড করেছে, কিন্তু তারপরেও গিয়ে যেভাবে সুইডেন এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে ড্র করেছে, সেটা কিন্তু কুর্নিশ জানানোর মতো। অবশ্যই টিউনিশিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে, কিন্তু টিউনিশিয়া বাদ দিয়ে যে দুটো বড় জায়েন্ট দলকে হারিয়েছে, সেটা কিন্তু সত্যি একদম প্রশংসাযোগ্য। এবং এই জায়গাতেই কিন্তু দুটো দলের মধ্যে শেয়ানে শেয়ানে ফুটবল হবে, এই কারণেই, কারণ দুটো দলই কিন্তু তাদের ডিফেন্সিভ অনেক ল্যাগ আছে, তাদের ফিজিক্যালিটি বা তাদের হাইট জনিত কারণের জন্য দুটো দলের মধ্যে অনেক কিন্তু দুর্বলতা রয়েছে ডিফেন্সে বিশেষ করে। সেইগুলোকে ওভারল্যাপ করে দিচ্ছে তাদের আক্রমণ ভাগ। অর্থাৎ আক্রমণ ভাগের কিন্তু একটা এমন ক্ষমতা রয়েছে যেখানে দুই দলেরই, যে গোল হজম করার পর গোল দেওয়ার ক্ষমতাটা রয়েছে। এবং এর পাশাপাশি যে জিনিসটা বলে রাখা ভালো, সেটা হচ্ছে জাপানকে যে জিনিসটা সব থেকে বেশি ভোগাবে, সেটা হচ্ছে তাদের চোট সমস্যা। বিশ্বকাপে এখনো পর্যন্ত, বিশ্বকাপে আসার আগে পর্যন্ত কিন্তু অপরাজিত অবস্থাতেই রয়েছে জাপান, তারা যত ম্যাচ খেলেছে। এবং নভেম্বর মাসে কিন্তু তারা ব্রাজিলকেও হারিয়েছে। এবং সেই নিয়ে কিন্তু কোচ কার্লো আনচেলত্তি তিনি প্রেস কনফারেন্সেও বলেছেন যে এই ম্যাচটা আমাদের কাছে ফাইনাল ম্যাচের মতো। এবং এই ম্যাচে তারা কোনোভাবেই কিন্তু জাপানকে ছোট চোখে দেখছে না। জাপানের খেলা তিনি দেখেছেন, জাপান কি ধরনের ফুটবল খেলে বা জাপানের কি ধরনের রেজাল্ট মাঠে, সেটা কিন্তু তিনি জানেন। তো সেই কারণে এই ম্যাচটা কিন্তু খুব একটা সহজ হবে না তাদের কাছে।
অন্যদিকে জাপানও কিন্তু বিশ্বাস রাখছে যে তারা কিন্তু ব্রাজিলকে হারাতে পারে। তাদের মনোবল, তাদের যে শক্তি, তাদের যে জেতার ইচ্ছা, সেটাই তাদের সব থেকে বড় শক্তি হয়ে দাঁড়াচ্ছে। এবং এই জায়গাতেই যে কুবোর মতো প্লেয়ার, সেই কুবো মাঠে থাকবে না, তো সেটা কোথাও গিয়ে একটা হলেও ব্যাকফায়ার করতে পারে। চোট সমস্যা নিয়েই কিন্তু জাপান দল এসছিল, এবং যেহেতু চোট সমস্যা, বিভিন্ন ফুটবলারকে, তাদের যে 26 জনের স্কোয়াড, সেখানে 22 জন ফুটবলার ইতিমধ্যে খেলে নিয়েছে। তো এটা যেমন একটা নেগেটিভ দিক, সেরকম একটা পজিটিভ দিক যে মানে জাপানের দল, তারা কিন্তু তাদের যে সাবস্টিটিউট ফুটবলারদেরও তৈরি করে রেখেছে। সেটা গিয়ে এখন দেখার কোন রোলে কাকে কিভাবে পাওয়া যায়। এবং জাপানের জন্য আরেকটা জিনিস যেটা চিন্তার, যে ম্যাথিউস কুনা এবং ভিনিসিয়াস জুনিয়র নাকি রায়ান, কে মানে কে ওই পরীক্ষাটা কাকে ফেস করতে হতে পারে, সেটা কিন্তু এখন দেখার বিষয়। অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র এবং ম্যাথিউস কুনার নামটাই এগিয়ে থাকবে, কিন্তু তারপরেও ফুটবল তো অনিশ্চিতের খেলা। সেখানে দাঁড়িয়ে কিন্তু বলা যেতেই পারে যে হয়তো এই ম্যাচে রায়ানকে জ্বলে উঠতে আমরা দেখতে পারি, কারণ প্রিপারেশনটা কিন্তু জাপান সেইভাবেই নিচ্ছে, যেখানে ভিনিসিয়াস এবং কুনিয়াকে ফেস করার। সেখানে এখন দেখার এই যে পরীক্ষাটা, এই পরীক্ষায় দুই দল কিভাবে উত্তীর্ণ করে এবং কোন দল পরবর্তী রাউন্ডের জন্য সামনের দিকে এগিয়ে যায়।